রামপাল নিজের স্ত্রীর সাথে নিজের গ্রামের রাস্তায় যাচ্ছিল। রামপালের স্ত্রী একদম উদাস মুখ বানিয়ে রামপালকে বলে, কতবার বলেছি যে মোটর সাইকেল কিনে নাও, কিন্তু তুমি আমার কথা তো শোনোই না। হ্যাঁ হ্যাঁ, তোমার বাবার লুকিয়ে রাখা আমার কাছে গুপ্তধন রয়েছে তো। আমি যখনই তোমার সঙ্গে কিছু কেনাকাটার কথা বলি, তুমি মাঝখানে আমার বাবাকে কেন টেনে আনো? কারণ তোমার বাবা আমার জীবন একেবারে শেষ করে দিয়েছে। বিয়ের আগে তো আমি ভেবেছিলাম যে ও আমাকে পণ হিসেবে অনেক কিছুই দেবে, কিন্তু একটা ভাঙা সাইকেল আমাকে ধরিয়ে দিয়ে টাটা বাই বাই বলে দিল। উনি জানতে যে ওনার জামাইয়ের পেট্রোল ভরানোরও টাকা পয়সা নেই, সেই জন্য উনি তোমাকে সাইকেলই কিনে দিয়েছে। এই আমার মাথা খারাপ করো না তো তুমি। আমারও মাথা খারাপ করো না, ভুলে যেও না এখনো তুমি আমার বাবার থেকে 10 টাকা উধার নিয়ে এসেছো। রামপালের স্ত্রী এইটুকু বলেই ছিল, তক্ষুনি হঠাৎ করে একটা গাছের পেছন থেকে একটা বয়স্ক মহিলার ভারী স্বর তাদের কানে চলে আসে। ওখানেই থেমে যাও। রামপাল আর তার স্ত্রীর পা ওখানেই জমে যায়। এটা কার আওয়াজ ছিল গো? জানি না, কোনো ভূত প্রেত নয় তো আবার। তক্ষুনি একজন বয়স্ক মহিলা মুখে রুমাল লাগিয়ে ওদের দুজনের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। রামপালের চোখ যেই মাত্র তার পায়ের দিকে পড়ে, রামপাল তার লম্বা পা দেখে কেঁপে ওঠে। আমি সব জানি যে তোর কাছে টাকা আছে, তোর কাছে যত টাকাই আছে আমাকে দিয়ে দে, নয়তো। না না, আমাদের কাছে যত টাকাই আছে তোমাকে দিতে রাজি আছি। রামপালের স্ত্রী রামপালকে বলে, আরে দেখছো নাকি, তাড়াতাড়ি টাকা দিয়ে দাও না। রামপাল সঙ্গে সঙ্গে 10,000 টাকা সেই বুড়ি মহিলাকে দিয়ে দেয়, আর দুজনই স্বামী স্ত্রী ওখান থেকে ভয়ের চোটে পালিয়ে যায়। পরের দিন রামপাল আর তার স্ত্রী গ্রামের প্রধানের কাছে পৌঁছে যায়। আরে আমি তো শেষ হয়ে গেলাম প্রধান মশাই, একেবারে নষ্ট হয়ে গেলাম। কি হয়েছে রামপাল, এরকম কুকুরের মতন চিৎকার করছো কি জন্য তুমি? প্রধান মশাই, আমি আপনাকে বলবো, কিন্তু আপনি শুনবে তো? আপনার অবস্থাও সে একই রকম হয়ে যাবে। তার মানে? প্রধান বাবু, আমরা গ্রামের জন্য আসছিলাম, আর রাস্তাতেই হঠাৎ করে একটা বুড়ো মহিলা চলে আসলো। আমার তো মনে হলো সে একটা ভূতনি, তার পা সামান্যর থেকে অনেক লম্বা ছিল। আমি তো শুনেছিলাম যে পেতনি আর ডাইনিদের পাও থাকে, বুঝেছো? আজ প্রথমবার জানতে পারলাম যে ওদের পা লম্বাও হয়। তোমরা দুজন চিন্তা করো না, কোনো না কোনো উপায় আমি ঠিক বের করে নেব। আরে কি করবে তুমি? আরে ওই ডাইনিটা আমার কাছ থেকে 10,000 টাকাও লুট করে নিয়েছে। কি 10,000 টাকা? আরে ও যদি কোনো পেতনি হয়েই থাকে তাহলে তোমার 10,000 নিয়ে ও কি করবে বলো তো? সেটা আমি কি করে জানবো? গ্রামের প্রধান তো আপনি, তাড়াতাড়ি এর একটা সমাধান করুন আপনি। পরের দিন প্রধান গ্রামে থাকার একজন সাধুর কাছে পৌঁছে যায়। কি হয়েছে প্রধান, তোমার মুখ দেখে এরকম চিন্তার ভাঁজ রয়েছে কেন? আসলে সেরকমই কিছু হয়েছে সাধু মহারাজ। আমাদের গ্রামে একজন লম্বা পাওলা বাজে পেতনির ছায়া দেখা দিয়েছে। যেই আসা যাওয়া করছে ওর কাছ থেকে পয়সা কেটে নিচ্ছে। কি, এই তো খুবই ভয়ঙ্কর কথা দেখছি প্রধান মশাই। কি বলতে চাইছেন আপনি? এর জন্য ওই জায়গায় গিয়ে পুজো করতে হবে আমাকে, ঠিক যেই জায়গাতে লোকজনের পয়সা কেড়ে নেওয়া হয়েছিল। আর পুজোর সামগ্রী কিন্তু আমি নিয়ে আসব। যদি তুমি নিয়ে আসো তাহলে লম্বা পাওয়ালা পেতনিটা এই গ্রামটাকে কখনো ছাড়বে না। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। এখন এটাও বলে দিন যে পুজোর সামগ্রীতে কত খরচ হবে। পুরো 20,000 টাকা মতো খরচ হবে, কিন্তু কালকে আমি আপনাকে পয়সা দিয়ে দেব, আপনি জিনিসপত্র নিয়ে আসবেন, আর কালকে আপনি পুজো আরম্ভ করে দেবেন। চাঁদা চাইতে চাইতে প্রধান জমিদারের বাড়িতে পৌঁছায়। এই নাও প্রধান, আমার তরফ থেকে পুরো 1000। তাড়াতাড়ি এই ডাইনিটাকে এখান থেকে তাড়িয়ে দাও। শহরে খুব দরকারি কাজে আমাকে যেতে হবে, আর আমি চাই না ওই শয়তান ডাইনিটা আমার সামনে চলে আসুক। প্রধান চাঁদা চাইতে চাইতে শিক্ষা নামের একজন বয়স্ক মহিলার বাড়িতে পৌঁছায়, যে নিজের বয়স্ক বরের সাথে থাকতেন। প্রধান তাদের দরজায় ধাক্কা মারতে শুরু করে। আরে বাড়িতে কেউ আছে?
কখন থেকে আমি দরজায় ঠকঠক করে যাচ্ছি, কিন্তু কেউ কোনো উত্তরই দিচ্ছে না। কিছুক্ষণ পর শিক্ষার বর দিনু বাইরে চলে আসেন। কি হয়েছে প্রধান মশাই, সবকিছু ঠিক আছে তো? আরে গ্রামে একটা লম্বা পাওলা বুড়ি পেতনির ছায়া দেখা দিয়েছে, তার জন্য পুজো করতে হবে, আর পুজোর জন্য অনেক পয়সা খরচ হচ্ছে, তাই কিছু চাঁদা দিয়ে দাও। দিনু 50-এর নোট ধরিয়ে প্রধানকে বলে ওঠেন, আমার কাছে এই সামান্য কটা টাকাই ছিল, তা তোমার গিন্নি শিক্ষাকে দেখতে পাচ্ছি না যে। ও কয়েকদিন হলো অসুস্থ, তো আসলে খাটের মধ্যেই সবসময় শুয়ে থাকে। তক্ষুনি প্রধানের কানে শিক্ষার কাশির আওয়াজ চলে আসে। প্রধান ওখান থেকে চলে যায়। দিনু আস্তে আস্তে হেঁটে হেঁটে নিজের স্ত্রী শিক্ষার কাছে এসে বলে, যে নিজের পা কম্বল দিয়ে ঢেকে বসেছিল, শিক্ষা, তুমি যেটা করছো সেটা ঠিক করছো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো করছি, চিন্তা করো না। পরের দিন সাধু, প্রধান আর রামপালের সাথে সেই গাছের কাছেই পৌঁছে যায়, যেই গাছের কাছে সেই লম্বা পায়ের বয়স্ক মহিলা দাঁড়িয়েছিল। সাধু মহারাজ, আমরা দুজন স্বামী স্ত্রী কথা বলতে বলতে এখান দিয়ে যাচ্ছিলাম, এই গাছের পেছন থেকেই ও হঠাৎ করে বেরিয়ে এসে আমাদের সামনে চলে এসেছিল। ওর পা দুটো বিশাল লম্বা ছিল। ব্যাস রামপাল, ব্যাস, এবার তুমি তোমার মুখটা বন্ধ করো, কারণ এখন আমি আমার পূজা প্রারম্ভ করতে চলেছি। এইটুকু বলে সাধু পুজো পাঠ করতে শুরু করে দেয় আর মন্ত্র পড়তে শুরু করে। হিং বিম চম্বা, চম্বা জল দে গঙ্গা, সমস্ত বাচ্চাদের দিদা, সব সরে দাও ওই লম্বা পা ওলা বুড়ি পেতনি বা ওই ডাইনিটার গল্প। রামপালের স্ত্রী রামপালকে বলে ওঠে, ওগো, উনি মন্ত্র পড়ছেন নাকি বাচ্চাদের গান গাইছে? আরে মুখটা বন্ধ রাখো গেন্নি, অনেক বড় রকমের সাধু বাবা ইনি। আরে এনাদের মন্ত্র হয়তো অদ্ভুত রকম হতেই পারে, কিন্তু কাজ করে, বুঝেছো? তুমি দেখো মন্ত্র দিয়ে ওই লম্বা পাওয়ালা পেতনিটা যেখানেই থাকুক না জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে একেবারে। কিছুক্ষণ পর সাধু, মুখিয়া আর রামপালের দিকে তাকিয়ে বলেন, এখন এই এলাকা ওই লম্বা পাওয়ালা বুড়ি পেতনির থেকে মুক্ত হয়ে গেছে। এইটুকু বলে সাধু চলে যান আর সবাই খুশি হয়ে ওঠে। পরের দিন জমিদার নিজের কারে বসে রাত্রিবেলায় শহরে যাচ্ছিলেন। তক্ষুনি হঠাৎ করে ওনার কারের 4টে টায়ারই পাঞ্চার হয়ে যায়। ভয়ের চোটে জমিদার বাইরে বেরিয়ে আসেন আর উনি দেখেন 4টে টায়ারেই পেরেক ঢুকে আছে। এটা আবার কি করে হতে পারে? এমন মনে হচ্ছে যেন এই গজালটা আগে থেকেও কেউ ফেলে দিয়ে গেছে। জমিদার এইটুকু বলেই ছিলেন। তক্ষুনি সেই গাছের পেছন থেকে একজন বয়স্ক মহিলা বেরিয়ে জমিদারের সামনে চলে আসে। জমিদারের চোখ যেই মাত্র তার পায়ের দিকে যায়, উনি কাঁপতে শুরু করেন। কে তুমি? এটা জানা তোর কাজ নয় যে আমি কে। আমি জানি যে তুই নিজের ব্যাগে সোনা নিয়ে শহরে যাচ্ছিস। সেই সোনাটা আমার কাছে দিয়ে দে, নয়তো আমি তোকে নিজের লম্বা পা দিয়ে থেতো করে মেরে ফেলবো। জমিদার ভয়ের চোটে সঙ্গে সঙ্গে সেই ব্যাগটা বয়স্ক মহিলাকে দিয়ে দেয়। এখন আমার চেহারা কি দেখছিস? তাড়াতাড়ি এখান থেকে চলে যা, নয়তো আমি তোকে এইখানেই মেরে ফেলবো কিন্তু। জমিদার ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন জমিদার নিজের বাড়িতে প্রধান আর সাধু বাবাকে ডাকেন। প্রধান, কালকে রাত্রে লম্বা পাওয়ালা বুড়ি মহিলাটা আমার থেকে আমার সোনার ব্যাগটা কেড়ে নিয়েছে। সে কি বলছেন আপনি? সাধু মহারাজ যে নিজের মন্ত্র শক্তির দ্বারা ওকে তাড়িয়ে দিয়েছিল। আরে ও একজন পাখণ্ডী সাধু। আমার মনে হয় ভূত প্রেতের চক্কর নয়, বুঝেছো? এটা অন্য কোনো ব্যাপার রয়েছে তো। আরে হঠাৎ করে কোনো ডাইনি বা পেতনি রাস্তায় গাড়ির পাংচার করার জন্য গজাল কেন ফেলবে? কেউ না কেউ গ্রামে রয়েছে যার পাগুলো লম্বা আর সমস্ত গ্রামে একেবারে ভয় ছড়িয়ে রাখতে চায়। যতদূর আমি জানি গ্রামে এমন কোনো বুড়ি মহিলা তো নেই
যার পা এত লম্বা হতে পারে? আরে ভালো করে ভাবো প্রধান মশাই, কেউ তো থাকবে। তক্ষুনি প্রধানের মাথায় একটা বিচার আসে। পরশু আমি যখন চাঁদা চাওয়ার জন্য শিক্ষার বাড়িতে গিয়েছিলাম, তখন শিক্ষার বর আমাকে 50 টাকা চাঁদা হিসেবে দিয়েছিল বটে, কিন্তু ওর কাছে 50 টাকা কোথা থেকে এলো বলো তো? হ্যাঁ, কারণ ও তো এক এক পয়সার জন্য সবসময় কষ্ট করে বেড়ায়। আর অন্য কথা হলো, ওর বউ শিক্ষাও তো সামনে ছিল না। কিন্তু শিক্ষার পা তো খুবই সামান্য, তা সত্ত্বেও আমরা ওখানে গিয়ে দেখতে হবে একবার। প্রধান আর জমিদার গ্রামের লোকেদেরকে একত্রিত করে সোজা শিক্ষার বাড়িতে পৌঁছায়। এতগুলো লোককে দেখে শিক্ষার বর দিনু প্রচন্ডভাবে ভয় পেয়ে ওঠেন। প্রধান মশাই, জমিদার বাবু, আপনারা এখানে আমার ঘরে, আর তাও এত লোকজন সঙ্গে করে নিয়ে, সবকিছু ঠিক আছে তো? তোমার মুখের চিন্তাধারায় বলছে যে তোমার মনের মধ্যে চোর রয়েছে। তক্ষুনি জমিদার আর প্রধানের চোখ শিক্ষার ওপরে পড়ে, যে নিজের পায়ের ওপরে কম্বল ঢেকে বসে রহস্যময় ভাবে হাসছিল। তুমি তো অসুস্থ শিক্ষা, তাই না? আর তুমি হাসছো কি করে? আর তোমার পা দুটোকে তুমি এই কম্বল দিয়ে ঢাকা দিয়ে রেখেছো কেন বলো তো? প্রধান এইটুকু বলেই ছিল। তক্ষুনি শিক্ষা নিজের পায়ের ওপর থেকে কম্বল সরিয়ে দেয়। শিক্ষার লম্বা পা দেখে প্রধান আর জমিদারের চেহারা আর চোখ আশ্চর্যের কারণে ছানা বড়া হয়ে যায়। শিক্ষা, তাহলে সে তুমিই ছিলে যে গ্রামের লোকজনকে নিজের লম্বা লম্বা পা দেখিয়ে লুটপাট করছিল আর ভয় দেখাচ্ছিল? শিক্ষা, তোমার পা তো একদম ঠিকই ছিল, তোমার পা হঠাৎ করে এত বড় হয়ে গেল কি করে? আমি কোনো গরিবকে কখনো লুটিনি, বরং সেই অসভ্য লোকেদেরকে লুটেছি যারা আমাদের বাড়ির চুলো বুঝিয়ে দিয়েছিল। আমি ঠিক বুঝতে পারলাম না। আমার বর দিনু আর আমি তোমার হাবেলিতে কাজ করতাম জমিদার বাবু, কিন্তু এই প্রধানের কথা অনুযায়ী আপনি আমাকে আর আমার বুড়ো বরকে ধাক্কা মেরে কাজ থেকে বাইরে বার করে দিলে, আর রামপাল আর তার স্ত্রীকে নিজের বাড়িতে আমাদের জায়গায় নিজের হাবেলিতে কাজে লাগিয়ে দিয়েছিলেন। আপনার এই নির্ণয়ের কারণে আমাদের খিদের পেটে মরতে হয়েছিল। আমরা এই সব তোমাকে শাস্তি দেওয়ার জন্যই করলাম। কি অদ্ভুত ব্যাপার জমিদার বাবু, একজন পাখণ্ডী সাধুকে পয়সা দেওয়ার জন্য গ্রামের প্রধান পুরো গ্রামের কাছ থেকে চাঁদা নেয়, আর আমরা গরিব স্বামী স্ত্রী এতদিন ধরে না খেয়ে রয়েছি, আর গ্রামের প্রধান আর এই পুরো গ্রামবাসীরা কিছু জানেই না। পুরো গ্রামবাসীদের জন্য জলে ডুবে মরা উচিত তো। আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি শিক্ষা, কিন্তু তোমার পা এত লম্বা হলো কি করে? আসলে আমার পরিবারের লোকেদের এই ধরনের অসুস্থতা রয়েছে। আমার পরিবারের যখনই কোনো সদস্য 70 বছরের ওপরের বয়স হয়ে যায়, তখন তার পা সামান্য থেকে বেশি লম্বা হতে শুরু করে। আমার সাথেও এটাই হলো, আর আমি তোমাদের সবাইকে শিক্ষা দেওয়ার জন্য এইসব করলাম, নাকি লোটার জন্য। আমায় ক্ষমা করে দাও শিক্ষা, তোমার সাথে এমন করাটা আমার উচিত হয়নি। কাল থেকে তোমরা দুজন আমারই হাবেলিতে কাজ করবে, আর তোমাদের মাইনে দ্বিগুণ হবে। জমিদার আর সমস্ত লোকেরা শিক্ষার বাড়ি থেকে চলে যায়।